This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যারা ভাবেন হাতি মানেই সাথী তারা ভুল বলেন, এ কথা বলছি না, কিন্তু সাথী যখন স্বার্থে আঘাত করে তখন হাতির সঙ্গে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের তাদের একটা বিরোধ বাঁধে। রাজ্যে দুটো জায়গায় এই ঘটনা তো ঘটেছে। এক, শুরুতে যে জায়গার ছবি দেখলেন, হ্যাঁ সেটা এ রাজ্যেরই ছবি, বাঁকুড়ার সোনামুখী। আর দ্বিতীয় জায়গাটা হলো জলপাইগুড়ির ধূপগুড়ি। সোনামুখীতে ওই দলমার হাতিরা ক্ষেতের ফসল নষ্ট করেছে, আলুর ক্ষেত তছনছ করে চলে গেছে। আর ধূপগুড়িতে দু একটা বাড়ি ঘর ভেঙেছে হাতিতে। তারপর দলমার হাতি দলমায় ফিরে গেছে, কিন্তু ধূপগুড়ির হাতি যে কোথায় গেছে সেটাই নিয়েই দ্বন্দ্ব তৈরি হয়েছে। কারণ সব থেকে বড় দ্বন্দ্ব যেটা, ওই ধূপগুড়ির হাতি সত্যিই ধূপগুড়ির হাতি কিনা, এটা নিয়ে একটা সন্দেহের কারণ। ওই বড় কারণ হচ্ছে ভুটান জল ছাড়লে উত্তরবঙ্গে বন্যা হয় বলে যেরকম মুখ্যমন্ত্রীর অভিযোগ আছে, তেমনি এ রাজ্যের রাজনৈতিক দলিলে তো লেখা হয়ে গেছে এই কথাটা। আলিপুরদুয়ার জলপাইগুড়ির গ্রামে হাতি বড় সড় হামলা করলে হাতি আমাদের নাকি হাতি ওদের, মানে ভুটানের, সেটা নিয়েও তো একইভাবে প্রচুর তর্ক বিতর্ক হয়েছে। মানে ভুটান যেরকম জল ছেড়ে আমাদের এখানে মানুষকে ভাসায়, তেমনি ভুটান তাদের নিজেদের হাতিগুলোকে তাড়িয়ে আমাদের দেশের পাঠিয়ে আমাদের ক্ষতি করে। এরকম অভিযোগের ইতিহাস কিন্তু একটু ঘাটাঘাটি করলেই বেরিয়ে আসবে, জানেন তো। আর হাতি খেদানোর এই অভিযোগটা, মানে খেদিয়ে আমাদের এখানে পাঠিয়ে দেওয়ার অভিযোগটা শুধু ভুটানের বিরুদ্ধে উঠেছে এরকমও নয়। এটা একটা খুব স্বাভাবিক অভিযোগ, যেটা দেশের ভেতরে শুধু নয়, বিভিন্ন জায়গায়, মানে পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এটা নিয়ে রীতিমতো গণ্ডগোল বেঁধে গেছে। এই আফ্রিকায় হাতির আমড়াওড়া নিয়ে যুদ্ধ বেঁধে যাওয়ার মতো পরিস্থিতিও কিন্তু তৈরি হয়েছে। কেন জানেন? কারণ ওখানে প্রচুর হাতি। তো ধরুন কেনিয়া, তানজানিয়া পাশাপাশি দুটো দেশ। কেনিয়ার জঙ্গলে প্রচুর হাতি আছে, তানজানিয়াতেও আছে, কিন্তু তানজানিয়ায় তুলনায় ফাঁকা জমিটা একটু বেশি। কেনিয়ার জঙ্গলে ওই কুলোর মতো কান, মুলোর মতো দাঁতওয়ালা সে হাতিরা যখন সংখ্যায় বেড়ে যায়, তখন কেনিয়া নাকি তাদের ওই বন্য প্রাণীদের জন্য যে সীমান্ত, হ্যাঁ বন্য প্রাণীদের জন্য একটা সীমান্ত থাকে, সেখানে তারা বিভিন্ন রকমভাবে পাহাড় ঠাড়া বসায় আর কি। সেই সীমান্ত খুলে দিয়ে ওই তানজানিয়ার দিকে নাকি হাতিদের পাঠিয়ে দেয়। হাতিদের পাসপোর্ট লাগে না, আর জঙ্গলে কাঁটা তারও থাকে না, শুধু মাঝে মধ্যে প্রহরা থাকে বা আটকানোর অন্যরকম ব্যবস্থা থাকে। সেগুলো তুলে নিলে, উল্টো দিক থেকে তাড়া করলে হাতিরা তাড়া খেয়ে কেনিয়ার থেকে তানজানিয়ায় ঢুকে পড়ে। আর এটা নিয়ে দু দেশের মধ্যে সবসময় একটা টেনশান থাকে। তার কারণ কেনিয়ায় আবার এ হাতিকে মারা ঠাড়া হয় না, কিন্তু তানজানিয়ায় হাতি শিকারটার একটা বাড়াবাড়ি রকম ইতিহাস রয়েছে। সেটা নিয়ে আবার কেনিয়ার আপত্তি আছে। মানে পুরো বিরোধের কারণ হচ্ছে হাতি। এবার দেখুন, হাতিদের এই এক দেশ থেকে অন্য দেশে অনুপ্রবেশটা আফ্রিকার ক্ষেত্রে যেরকম গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমাদের এখানেও তো আস্তে আস্তে এরকম গুরুত্বপূর্ণ বিষয় হতে শুরু করেছে। আজকে যখন ভারত আর ভুটানের সম্পর্ক নিয়ে ওই জলকে ছাড়ছে না ছাড়ছে সেটা নিয়ে রাজনৈতিক দলিল তৈরি হয়ে যাচ্ছে।
দেশের সঙ্গে, দেশের সরকারের সঙ্গে রাজ্যের সরকারের একটা বিরোধ বাঁধার মতো পরিস্থিতি হচ্ছে। ঠিক একইভাবে ওদের হাতি, ভুটানের হাতি আমাদের এখানে ক্ষতি করছে কিনা সেটাও তো ভাবতে হচ্ছে। ভাবছেন তো এত হাতি নিয়ে কথা বলছি কেন? দেখুন, এগুলো বাস্তব সমস্যা আপনাদের সাথে শেয়ার করলাম আরও একটা কারণে। তার কারণে হাতিগুলোর ক্ষেত্রে একটা কমন অভিযোগ হচ্ছে অনুপ্রবেশের। আপনারা বুঝতে পেরে গেছেন কেন এবার হাতিগুলো নিয়ে এতগুলো কথা বললাম। এটাও আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে তাহলে বাংলাদেশ কি কেনিয়ার থেকে অনুপ্রাণিত হয়েছে? হাতি বাড়লে কেনিয়া যেরকম তানজেনিয়ায় পাঠায়, বাংলাদেশও কি সেইভাবে আমাদের দেশে মানুষ ঢোকায়? দেখুন, বাংলাদেশে কিন্তু ভোট ঘোষণা হয়ে গেছে। এবার বাংলাদেশের ভোটের কি হবে সেটা অনেকাংশেই নির্ভর করছে সে দেশের সেনাবাহিনীর ওপর। এই মুহূর্তে ওদেশের যা অবস্থা, তাতে স্বাভাবিক সুস্থ ভোট হবে এটা আশা করাটাই বাড়াবাড়ি, আমরা করছিও না। এবার বাংলাদেশের ভোটটা পরিচালনা যখন সেনাবাহিনী করবে, তখন আপনাদের ভাবতে হবে সেনাবাহিনী কিভাবে পরিচালনা করবে। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, একটা সময় মনে হচ্ছিল তিনি হাসিনাপন্থী, হাসিনার আত্মীয়ও বটেন। মনে হচ্ছিল তার জন্যই শেখ হাসিনা নিরাপদে আমাদের দেশে চলে আসতে পেরেছেন। এবং তার থেকেই মনে হচ্ছিল যে যখন ওই যাবতীয় জামাত মৌলবাদীরা তারা দেশটাকে দখল করে নেওয়ার চেষ্টা করছে, তখন একমাত্র রুখে দাঁড়াচ্ছিলেন এই ওয়াকারুজ্জামান। সবাই ভাবছিলেন এই ভদ্রলোকের মধ্যে হয়তো সুস্থ চিন্তাভাবনা রয়েছে, সেটা যদি থাকে তাহলে ইনি কি এই ইউনুসের জামানায় টিকবেন? কারণ সুস্থ ভাবনা চিন্তা তো ইউনুস একদম বরদাস্ত করেন না। কিন্তু এখন কি দেখা যাচ্ছে জানেন, ইউনুস তো বটেই, এই ওয়াকারুজ্জামান একই সঙ্গে পাকিস্তানপন্থীও হয়ে গেছে, সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে। এ তুমি কেমন তুমি বলে কেউ কেউ গানও করতে পারেন, অন্তত আওয়ামী লীগের সমর্থকরা। ফলে বাংলাদেশের ভোটে আওয়ামী লীগ না থাকলেও বিএনপি বা অন্যান্য বিরোধীরা যারা ভাবছিলেন খোলা মাঠে গোল দেবেন, এখন তাদের মনে হচ্ছে আদৌ দাঁত ফোটাতে পারবেন কিনা। বা বাংলাদেশে ওই ইউনুসপন্থী বাংলাদেশ জাতীয় পার্টি বা জামাতের নেতারা এই মুহূর্তে বাড়তি সুবিধা এই সেনাবাহিনীর কল্যাণেই পেয়ে যাবেন কিনা সেটা নিয়েও চিন্তাভাবনা শুরু হয়ে গেছে। এবার এটা হবে কি হবে না সেটা কিন্তু অনেকাংশেই এখন নির্ভর করছে সেনাবাহিনীর ওপরে নয়, আইএসআই কি চাইছে তার ওপরে, অর্থাৎ পাকিস্তান কি চাইছে তার ওপর। এবং তাদের সেই নির্দেশ বা তাদের সেই ইচ্ছেটাকে বাস্তবায়িত করার জন্য ওয়াকারুজ্জামান ঠিক কীরকম ভূমিকা নিচ্ছেন তার ওপর। যা হবে তা হোক, বাংলাদেশের উচ্ছন্নে গেলে যাক, আমাদের মাথা ব্যথা বাংলাদেশের ভোট ঘিরে একদম নয়। অন্তত এই মুহূর্তে আমাদের বাংলাদেশ নিয়ে মাথা ঘামানোর জাস্ট সময় নেই। একটা জিনিস নিয়ে বাংলাদেশের আমাদের মাথা ঘামাতে হচ্ছে, হ্যাঁ, আমাদের যখন যাবতীয় চিন্তাভাবনা আমাদের ভোটটাকে কেন্দ্র করি, তখন বাংলাদেশের একটা জিনিস যেটা আমাদের ভোটের সাথে কোনোভাবে জড়িয়ে গেছে সেটা নিয়ে আমরা ভাবছি, সেটা বাংলাদেশের ভোটার সংখ্যা। বাংলাদেশে মোট ভোটারের কত জানেন? আমাদের রাজ্যের থেকে সামান্য বেশি। বাংলাদেশে ভোটার মোটামুটি 10 কোটির মতো। এবার বিজেপি নেতারা বলছেন বাংলাদেশে এই ভোটারের সংখ্যাটা আসলে ওই 12 কোটির কাছাকাছি হওয়ার কথা ছিল, সেটা হয়নি কেন? কারণ তাদের দাবি বাংলাদেশ নাকি ওপার থেকে ওই 1.5-2 কোটির মতো মানুষকে এপাশে পাঠিয়ে দিয়েছেন। লোক বেড়ে যাচ্ছে, কাজ নেই, খাবার দাবার নেই, সুতরাং পাঠিয়ে দাও বাংলাদেশ থেকে ভারতে। এবার শুভেন্দু অধিকারী বলেছেন ওই যারা এপাশে এসছিলেন তাদের মধ্যে কয়েকজন মাত্র ইতিমধ্যেই ঘর ওয়াপাসি করেছেন, কিন্তু বাকিরা তারা যদি এখনও সময় আছে, তারা যদি পালান তো ঠিক আছে, গিয়ে বাংলাদেশে ভোট দিন, কোনো আপত্তি নেই। কিন্তু যদি তাদের মনে হয় যে আমরা এখানেই থেকে যাব, এখানকার ভোটেই পার্টিসিপেট করব, মানে এ রাজ্যের ভোটে আপাতত ভোট টোট দেবো, তাহলে কিন্তু বিজেপি নাকি জিতে এসে তাদের বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবে। এবার দেখুন, এই প্রশ্ন আপনাদের মনে তো উঠবে, কবে বিজেপি জিতবে, তারপর ব্যবস্থা নেবে। ততদিনে তো যাদের যা ভোট দেবার তারা ভোটটা দিয়ে দেবে। ওই ডিম আগে না মুরগি আগের মতো ব্যাপার। আগে বাংলাদেশি খেদাও হবে নাকি আগে ভোট হবে তারপর বিজেপি এলে তারপর খেদাও হবে? বাই চান্স যদি বিজেপি না যেতে তাহলে কি খেদাও হবে না? মানে বহুবিধ প্রশ্ন, এবং এই প্রশ্নগুলোর
উৎপত্তিটা আপনাদের কয়েকদিন ধরে বলছিলাম, ওই আমাদের সীমান্তগুলো হাকিমপুর যে সমস্ত সীমান্তগুলো দিয়ে বাংলাদেশিদের দেখেছি আমরা দলে দলে ফেরত যাচ্ছেন, প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছিল বাহ কত বাংলাদেশি, দেখো দেখো রে নয়ন মেলে। এবার তারা পরবর্তী ক্ষেত্রে যখন নয়ন মেলার বদলে গুণে দেখতে গেছি, বিএসএফই জানিয়েছে গুণে টুনে, সে সংখ্যা তো আমাদের চোখে খুব বেশি লাগেনি। এবার চারপাশে আপনারা যা দেখেছেন, চারপাশে যা বিবিধ ধরনের ওই বাড়িঘরে তালা পড়তে আমরা দেখেছি এবং বিভিন্ন রকমভাবে আমাদের ভোটার তালিকায় নাম তুলে নেওয়ার উদ্যোগ দেখেছি, তারা তো সব মিলিয়ে ওইটুকুনি সংখ্যা হবে না, এটা নিশ্চিত। তাহলে বাংলাদেশিরা গেল কোথায়? এই যাবতীয় ভাবনা চিন্তা সংশয় থেকেই নাকি ওই বাংলাদেশের ভোটার তালিকার সঙ্গে আমাদের রাজ্যের ভোটার তালিকা তুলনা করা শুরু হয়ে গেছে। ওখানে তাদের ভোট থাকতে পারে, আবার নাও থাকতে পারে, কিন্তু এখানে আমাদের বোঝা, এখানে গণতন্ত্রের বোঝা, অর্থনৈতিক বোঝা, রাজনৈতিক বোঝা। কয়েক লক্ষ পালিয়েছে, পালিয়ে যায়, নইলে বিপদ আছে। পালাতে হবে, বাংলাদেশি যারা তাদের পালাতে হবে, বাংলাদেশিরা এই দেশে থাকবে কেন? মানুষকে আতঙ্কিত করে, মানুষকে ঘুষপেটিয়া বলে ক্রমাগত উত্তক্ত করে বাংলার মানুষকে অপমানের জবাব আগামী দিন 2026-এ বাংলার মানুষ সুদে আসলে জবাব দেবে, তার জন্য তৈরি থাকুন। এবার দেখুন, এই যে লোকগুলোকে আমরা আমাদের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে যেতে দেখেছি, এই হিসেবটা যখন এই অনুপ্রবেশ নিয়ে চারপাশ তোলপাড় হচ্ছে, তখন কি ছিল? মানে কেউ কি ভাবতে পেরেছিলেন এইভাবে বাংলাদেশিরা ভয় পেয়ে বাংলাদেশের পানে দৌড় দেবেন? এটা তো হিসেবের মধ্যে ছিল না। কিন্তু তাও অনুপ্রবেশ নিয়ে চারপাশ তোলপাড় হচ্ছিল কেন? কারণ তোলপাড়টা হচ্ছিল এসআইআরে কী হবে সেটা নিয়ে। সবারই মনে হচ্ছিল এসআইআর হবে, ওটা আসলে ছাঁকনি, আর একদম ছেঁকে বাংলাদেশি বার করে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে এবং ঘাড় ধাক্কা দিয়ে এদেশ থেকে বিদায় করে দেবে। একদম সোজা সাপটা হিসেব ছিল, সোজা সাপটা ভাবনা ছিল। কিন্তু এখন পর্যন্ত কি দেখা যাচ্ছে সেটাও তো তাহলে জানতে হবে। ওখানটা দেখে আমরা হঠাৎ করেই ভুলে গেছিলাম যে এসআইআরের মাধ্যমেও এই ছাঁকার একটা ব্যবস্থা হওয়ার কথা ছিল। আমাদের মনে হচ্ছিল বাংলাদেশিরা সবাই পালাচ্ছে। সংখ্যাটা দেখে যখন দেখা যাচ্ছে সব মিলে 3,500 বা আর একটু বেশি বা ডবলই করুন 7,000, তার বেশি তো পাওয়া যাচ্ছে না হিসেব, অন্তত সরকারিভাবে। তাহলে আর যাই হোক, এত কম সংখ্যক বাংলাদেশি যদি এদেশে ঢুকে থাকেন, এই রাজ্যে ঢুকে ভোটার তালিকায় উঠেও থাকে, তা দিয়ে চট করে একটা দুটো ওই আসন ছাড়া ভোটের ফলাফল বদলে দেওয়া তো খুব একটা সম্ভব নেই। তাহলে এদের হলোটা কি? এরা যদি থেকে যান, তাহলে থেকে গেছেন, এরকমই তো সব আলোচনা হচ্ছে। এবার সেই মিশে যাওয়া লোকগুলোকে ছাঁকনি যে ব্যবহার করে এসআইআর ছাঁকছে, তার ফলাফলটা কি? এখন সবার নজর আবার ঘুরে এই এসআইআরে এসে পড়েছে এবং এসআইআর করতে করতে ওই যখন ফর্ম টর্মগুলো এসছে, যেগুলো সব প্রায় 100% কাছাকাছি আপলোড হয়ে গেছে, সেগুলো পরীক্ষা করে নির্বাচন কমিশন কি জানিয়েছে জানেন? এরা যে 85 লক্ষ ভোটারের নাকি বাবার ঠিক নেই। মানে 85 লক্ষ এমন ভোটারকে এসআইআরের ফর্ম দেখে চিহ্নিত করা গেছে যাদের বাবার নাম নিয়ে বিস্তর গোলমাল। এবং সব থেকে মানে ইন্টারেস্টিং ব্যাপার হলো, প্রচুর মানুষজন নাকি বাবা আর মা দুটোর জায়গাতেই একই লোকের নাম লিখেছে। মানে কোথাও বাবার নামের জায়গায়ও মায়ের নাম, মায়ের নামের জায়গায়ও মায়ের নাম, আবার কোথাও বাবার নামের জায়গায় বাবার নাম এবং মায়ের নামের জায়গাতেও বাবার নাম। এবার এটা বাদ দিয়ে ওই আত্মীয়র নামের জায়গায় দাদা, কাকা, শ্বশুর, মেসোমশাই, পিসেমশাই, এরকম বিবিধ লোকের নাম লেখা এরকম এনুমারেশন ফর্ম অসংখ্য জমা পড়েছে। এখন সেগুলো সব খতিয়ে দেখা হচ্ছে। সংখ্যার হিসেবে মোটামুটি যেগুলো সব থেকে বেশি চোখে লাগার মতো কারণ, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এবার দেখুন, এ রাজ্যের ওই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে আপনাদের দেখিয়েছিলাম এসআইআরের পর যেটা দেখা যাচ্ছিল যে ওই ম্যাপিং ট্যাপিং যখন হয়েছে 2002 সালের সঙ্গে, ওই সীমান্তবর্তী এলাকাগুলোতে এক একটা কেন্দ্রে 2002 সালের তুলনায় ভোটার বেড়ে গেছেন বহু গুণে। মানে ধরুন দেখা যাচ্ছে যে
100 জন ভোটারের মধ্যে মাত্র 35 জন, শামশেরগঞ্জের হিসেবটাই দিচ্ছি, ওটাই প্রথম সবার আগে চোখে পড়েছিল, ওটাই মনে আছে, 35 জন তারা ওই 2002 সালের ভোটার ছিলেন, আর বাকি 65 জনই তারা 2002 সালের পর ভোটার হয়েছেন। এবারে এইভাবে যদি হঠাৎ করে ভোটারের সংখ্যা বাড়তে থাকে মানে 2002 সালের পর থেকে, তাহলে বুঝতেই পারছেন অন্য বাকি সব হিসেব টিসেব ছেড়ে দিন, গরবিল টরবিলের কথা ভুলে যান, জনসংখ্যা হঠাৎ করে একটা সময়ের পর থেকে হঠাৎ যে তীব্র গতিতে বাড়তে শুরু করেছে, এটা ভেবে তো অনেকে প্রমাদ গুনছিলেন। এই হারে যদি হঠাৎ করে আমাদের এখানে জনসংখ্যা লাফ দিতে দিতে বাড়ে, তাহলে তো জনবিস্ফোরণ হয়ে যাবে। যারা ভেবেছিলেন তাদের ভাবনায় আতঙ্কিত হওয়ার আরও বাকি আছে। বাকি রসদটা আজকেই দিয়ে দিচ্ছি, যেটা নির্বাচন কমিশন থেকে পাওয়া গেছে। কি জানা গেছে জানেন? এ রাজ্যে নাকি প্রায় 12 লক্ষ এমন মানুষ আছেন যারা এই এনুমারেশন ফর্মের হিসেব অনুযায়ী 15 বছর বয়স হওয়ার আগেই বাবা হয়ে গেছেন। এবং ভাবুন, 15 বছরের আগে এই পরিমাণ লোকজন, মানে নাবালক বয়সেই যদি সবাই বাবা হতে শুরু করে, তাহলে কত নাবালিকা মা হয়েছেন সেটাও আপনাদের ভাবতে হবে। মানে গোটা পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে এই এনুমারেশন ফর্ম অনুযায়ী, এবার সেটা একটু ভাবতে বসুন। গালে হাত পড়ে গেছে তো, আরেকটু গালে হাত পড়ার ব্যবস্থা করছি। 24 লক্ষ এমন ভোটার নাকি রয়েছেন যাদের 6 বা তার বেশি ছেলে বা মেয়ে রয়েছে। মানে জন্ম নিয়ন্ত্রণ প্রকল্পটা যে যেখানে পেরেছেন আর কি, কেউ গঙ্গায়, কেউ ছোটোখাটো যা শাখা নদী খাল বিল যেখানে পেরেছেন ভাসিয়ে দিয়েছেন, এটাই ধরতে হবে। এবার এই জায়গাটা যদি দেখেন, তাহলে তো এটা অবশ্যম্ভাবী আমরা একটা ভয়াবহ জনবিস্ফোরণের সামনে দাঁড়িয়ে আছি। এই লেভেলের যদি জনবিস্ফোরণ হতে থাকে, তাহলে কেনিয়ার মতো হাতির সংখ্যা বেড়ে গেলে ঠেলে অন্য দেশে পাঠাতে হবে, এমন অবস্থা হয়ে যাবে তাদের দেশে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা করা যাবে না। আমাদের রাজ্য সেরকম হওয়ার সম্ভাবনা। কিন্তু এটা যদি কোনো রকম অস্বাভাবিকত্বর জায়গা থেকে দেখা হয়, আজকের জমানায় এই বিষয়গুলো একটু অস্বাভাবিক, ইভেন গ্রামাঞ্চলে সব জায়গাতে, এটা তো আমরা জানি। তাহলে এই অস্বাভাবিকত্ব কোত্থেকে এলো? আবার ওই যারা ধরুন বললাম বাবার জায়গায় যার নাম মায়ের জায়গাতেও তার নাম, বা মায়ের জায়গায় যার নাম বাবার জায়গাতেও তার নাম, এই যে একটা বিরাট সংখ্যক মানুষ করে ফেলেছেন। কেন করলেন? এটার একটাই কারণ হতে পারে, এই অস্বাভাবিকত্বগুলোর একটাই কারণ হতে পারে, যারা এই কাজগুলো করেছেন তারা আসলে জাল ভোটার, নির্ঘাত তারা নথি টথি জাল করে এই এসআইআর ফর্ম পূরণ করতে বসেছেন। যখন নথি বানিয়েছিলেন তখন যেরকমভাবে পেরেছিলেন, যা পেরেছিলেন, হয়তো কারোর ওপর দায়িত্ব দিয়ে দিয়েছিলেন। তারা বিরাট এক্সপার্ট তো বলতে পারবো না, কিন্তু তারা বিরাট দুঃসাহসী, বেপরোয়া, এটা বুঝতে পারছি। তাদের মনে হয়েছিল যা খুশি লিখে দেওয়া হোক, দিব্যি পরিচয়পত্র বেরিয়ে যাবে। বার করে নিয়েছেন, খেয়াল করেননি কী হয়েছে। এবার এখন সেগুলোর সাথে মেলাতে গিয়ে এই কেলেঙ্কারিগুলো হয়ে যাচ্ছে। আর বিরোধীরা এখান থেকেই বলছেন এই সমস্ত পরিসংখ্যানই নাকি বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশ থেকে মানুষ এসেছে এবং এখানে এতদিন আস্তে আস্তে আমাদের জনসংখ্যার সঙ্গে মিশে গেছে, এরা কেউ ফেরত যায়নি। বরঞ্চ এরা এতটা দুঃসাহসী, এরা এতটা বেপরোয়া এবং এরা এতটাই আত্মবিশ্বাসী নিজেদের পরিচয়পত্রগুলো নিয়ে, যে যেরকম যা খুশি দিয়ে একটা ভোটার তালিকায় নাম তুলে নেওয়া গেছে, যা খুশি দিয়ে নিজেদের পরিচয়পত্র বানিয়ে নেওয়া গেছে। খেয়াল করেনি এরকম হয়তো কিছু কিছু পাওয়া গেছে যেখানে ছেলে মেয়ের বয়স বাবা মায়ের থেকে বেশি, সে সংখ্যাটা না হয় আর বললাম না। তো এরম যদি সব পাওয়া গিয়ে থাকে সত্যি সত্যি যা শোনা যাচ্ছে, তাহলে এটা ধরে নিতে হবে এরা আর যাই হোক সঠিক ভোটার নয়, ভুয়ো ভোটার। একবারে যাচ্ছে তাই সিপিএমের আমলেও হতো, কিন্তু এই গত 15 বছরে, বিশেষ করে 11-ই এই তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে 13 সালে প্রথম নির্বাচন, 30 পঞ্চায়েত, তারপর থেকে যত নির্বাচন হয়েছে সমস্ত কটা নির্বাচনে
এই পুলিশকে দুর্বৃত্তদের ব্যবহার করে আর এই ভুয়ো ভোটারদের ইলেকটোরাল রোলে রেখে সমস্ত নির্বাচন তৃণমূল জিতেছে। দেখুন, ঘটনাচক্রে তাপস রায়ও কিন্তু একটা সময় তৃণমূলের বিধায়ক ছিলেন আর কি, মনে পড়ে গেল তাই বললাম আর কি। এই রকম সব ভোটার তালিকার ভিত্তিতেই কিন্তু ভোটটা হয়েছিল। দুবার থামলেন, হয়তো তার সেটা মনে পড়ে যাচ্ছিল। যাই হোক, আমাদের আরেকজনের কথা মনে পড়ে যাচ্ছে, রাজ্যের প্রাক্তন আমলা, রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ, আরেক এক্স তৃণমূল জহর সরকার। এক্স হ্যান্ডেলে এরাজ্যে জন্মহার বা জনসংখ্যা নিয়ে একটা তুলনামূলক লেখা লিখেছিলেন তিনি। ওনার এই সমস্ত ক্ষেত্রে দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতা আছে এবং তারপর রাজনৈতিক অভিজ্ঞতা তো রয়েছে। এই দুটোর বিশ্লেষণ করে, দুটোর ভিত্তিতে পুরো বিষয়টাকে বিশ্লেষণ করে মানুষটার মনে হয়েছিল জন্মহার যেহেতু 0.83% মোটামুটি এই হারে বৃদ্ধি পায় এবং 2002 সালে যেহেতু রাজ্যে 4.5 কোটির মতো ভোটার ছিল, তাই এই 2025 সালে পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা খুব বেশি হলে 6 কোটি হতে পারে, তার বেশি কিছুতেই নয়। অথচ আমাদের রাজ্যে 2025 পর্যন্ত যে ভোটার তালিকা রয়েছে, সেই ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা 7.5 কোটির ওপরে। অর্থাৎ জনসংখ্যার ভোটার সংখ্যার নিরিখে যে সংখ্যাটাকে বাস্তবসম্মত মনে করা যায়, যেটা হওয়া উচিত ওই হাটঠারগুলো অঙ্কের নিয়মে 6 কোটির আশেপাশে, সেই তুলনায় রাজ্যে 1,64,00,000 ভোটার বেশি রয়েছে। এবং জহর সরকারের সন্দেহ ছিল এই 1,64,00,000 ভোটারের মধ্যে মৃত আর ডুপ্লিকেট ভোটার যেমন আছে, তেমনি অসংখ্য অনুপ্রবেশকারীও আছে। এটা আরেকবার মনে করিয়ে দিলাম এই জন্যে, নির্বাচন কমিশনের আজকের তথ্য কি জহর সরকার বা বাংলার বিরোধী নেতাদের সন্দেহকে সঠিক বলে প্রমাণ করছে? একটু বুঝিয়ে বলি। দেখুন, রাজ্যে 58 লক্ষ এরকম এনুমারেশন ফর্ম রয়েছে, যে ফর্মগুলো ফেরত এসছে, কিন্তু এই ফর্মের ভিত্তিতে দেখা যাচ্ছে মৃত বা এখান থেকে চলে গেছে বা দুটো জায়গায় ছিল এরকম নাম বাদ গেছে, এই রকম ভোটারের সংখ্যা এই 58 লক্ষ। এবার ধরুন যে কারণে এই ফর্মগুলো সম্পূর্ণ নয়, ফেরত এসছে অসম্পূর্ণভাবে বা ফর্ম ফিল আপ না হয়ে ফেরত আসছে, সেই কারণগুলো অনুযায়ী এই 58 লক্ষই ভোটার তালিকা থেকে এমনি বাদ যাচ্ছে। এবার কমিশনের সূত্র বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্রেই নাকি এইরকম ভোটারের সংখ্যা 44,785 জন। মানে ভবানীপুরে প্রায় 45,000-এর কাছাকাছি ভোটারের নাম বাদ যাবে অন্তত এই হিসেবটা অনুযায়ী। আর শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে নাকি 11,000 ভোটারের নাম বাদ যেতে পারে। ভাবুন তো, নন্দীগ্রামের মতো এলাকায় 11,000-এর নাম বাদ গেলে কি কাণ্ডটাই হবে। এবং তার থেকেও বড় প্রশ্ন, ভবানীপুরে 45,000-এর মতো নাম বাদ গেলে হবে কি হবে? কলকাতা বন্দর এলাকায় প্রায় 64,000 আর বালিগঞ্জে প্রায় 65,000-এর নাম বাদ গেলে হাহাকারটা কোথায় পড়বে বুঝতে পারছেন আপনারা? ভুয়ো ভোটার ইলেকটোরাল রোলে ভবানীপুরে পুষে রেখে দিয়েছিল এবং যেগুলো সকালের দিকে একটু আর 3টে থেকে 6টা পর্যন্ত একেবারে র্যান্ডাম প্রক্সি বলছে 1.5 কোটি লোকের নাম বাদ দিতে হবে। ওরা জানে না বাংলা কারো কাছে ভিক্ষে চায় না, কারোর নাম বাদ দিলে ধর্ণা দিয়ে বসে থাকবো। কথাটা তো মমতা ব্যানার্জির না বোঝার নয়। তৃণমূলীরা কি চায় মৃত মানুষের ভোট থাকবে, বাংলাদেশিদের ভিন রাষ্ট্রের লোকের ভোট থাকবে, অবৈধ ভোটার থাকবে, যারা বিভিন্ন রাজ্যে ভোট আছে তাদের ভোট থাকবে, এগুলো তো হতে পারে না। 58 লক্ষ সংখ্যাটাও যথেষ্টই সিগনিফিকেন্টভাবে কম সংখ্যা, কারণ খুব ন্যাচারাল করছি 4-5 বছর অনেক মানুষ মারা গিয়েছেন, কিছু মানুষ এই রাজ্যে চাকরি করতে আসতেন, তারা চলে গিয়েছেন, এবং এই আইআর এর কাজ তো প্রতি বছরই হয়, এটার জন্য এত ঢাকঢোল পেটানোর কোনো প্রয়োজনই ছিল না। অরূপ চক্রবর্তীর কথা যদি ধরে নেন তাহলে তাদের ঘাবড়ানোর কিছু নেই এবং এটাই স্বাভাবিক। ঠিকই তো, 2002 সালে শেষবার যখন এই এসআইআর হয়েছে, তারপর 23টা বছর কেটে গেছে। সত্যি তো একটা বিশাল সংখ্যক মানুষ তারা যে মারা যাবেন এটাই স্বাভাবিক।
একটা বিরাট সংখ্যক মানুষ তারা হয়তো বিবাহ সূত্রে অন্য জায়গায় চলে যাবেন, এটাই তো স্বাভাবিক। এবং অনেক মানুষ তারা কর্মসূত্রে এখান থেকে অন্য জায়গায় চলে যাবেন, অন্য রাজ্যে চলে যাবেন বা অন্য কোথাও চলে যাবেন, সেটাই তো স্বাভাবিক। ফলে একটা বিরাট সংখ্যক নাম তো বাদ যাওয়ারই কথা। তো মুশকিল হচ্ছে এই নামগুলো, মানে এই সংখ্যক নাম যেগুলো বাদ যাওয়ার কথা, সেগুলো যে বাদ যায়নি এই 2025 সালেও, সেটাও তো বাস্তব। ভোটার তালিকায় রয়ে গেছে বলেই তো এই নামগুলো এখন বাদ যাওয়ার একটা ব্যবস্থা হচ্ছে। অথচ দেখুন, এই নিবিড় সমীক্ষা না হলেও সমীক্ষা তো প্রত্যেক বছর হয়, তখন তার মানে বাদ টাদ যায়নি। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটা নামও তিনি বাদ যেতে দেবেন না। মুখ্যমন্ত্রী তো রাজ্যের নিরিখে বলেছিলেন, কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর যে হিসেব দিচ্ছে তাতে তো দেখা যাচ্ছে কলকাতার 10 কেন্দ্রে 5 লক্ষের বেশি ভোটারের নাম বাদ যাচ্ছে। এই বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ গেলে শুধু ধর্ণা বা আন্দোলনে হবে? তার আগে তো এর বিরুদ্ধে আবেদন করতে হবে, প্রমাণ করতে হবে এই নামগুলো বাদ যাওয়ার নয়। কারণ প্রমাণ যদি না করা যায় এই নামগুলোর বাদ যাওয়ার কথা নয়, সত্যি জীবন্ত লোকেদের মৃত বলে দেখানো হচ্ছে, তাহলে কিসের ভিত্তিতে এই নামগুলো রেখে দেওয়ার জন্য আন্দোলন করবে তৃণমূল কংগ্রেস? তাহলে এটা ধরে নিতে হবে যে যুক্তি টুক্তি নয়, প্রমাণ টমান নয়, আগে আন্দোলন। এটা হতে পারে, রাজনীতিতে সব চলে। এই যেরকম আগে ভাগে এই মানে ঘোষণাগুলো হয়ে যাচ্ছে, কি হলে কি হবে, একজনেরও নাম বাদ যেতে দেওয়া হবে না, এইগুলো তো শোনা যাচ্ছে। তার মানে ধরে নিতে হবে যে প্রমাণ টমান পরে হবে, আগে আন্দোলন হবে। তারই প্রস্তুতি হিসেবে কি বিএলও অধিকার মঞ্চকে এই আন্দোলনের প্র্যাকটিসে রাখার সিদ্ধান্ত হয়েছে? দেখুন, এনুমারেশন ফর্ম পূরণের সময়সীমা পার হয়ে গেছে, কিন্তু ওই তৃণমূলপন্থী ওই বিএলওদের সংগঠন আজকেও সিইওর অফিসের বাইরে বিক্ষোভ দেখিয়েছে। যাই বলুন, একটা জিনিস কিন্তু পরিষ্কার, ওই যারা যেদিন এখানে এসে বিক্ষোভ টিক্ষোভ দেখাচ্ছেন তাদের অন্তত এই মানে এনুমারেশন ফর্ম দেওয়া নেওয়া বা এই সোজা কথা এসআইআরের কাজের যে চাপ, যে কাজে অসুস্থ আর মৃত বিএলওদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি তারা তুলছেন, সেই চাপটা আর যাই হোক তাদের নিতে হয়নি। এবার ক্ষতিপূরণ কমিশন দিক বা না দিক, যে হারে বিধানসভা ধরে ধরে ভোটারদের নাম বাদ যেতে পারে বলে শোনা যাচ্ছে, সেই হারটা যদি বাস্তবে টিকে যায় তাহলে কার লাভ কার ক্ষতি? আর যার ক্ষতি সে সেই ক্ষতিটা কীভাবে পূরণ করবে, এটা একটা বড় প্রশ্ন এই মুহূর্তে। এবং কি মনে হচ্ছে জানেন তো, এতদিনে মরা গাঙে বান ডেকেছে, আর সেটা সম্ভব হয়েছে প্রথমে ওই 13 জন বিশেষ পর্যবেক্ষক, আর তারপর সেই পর্যবেক্ষকদের উপর আরও 5 জন পর্যবেক্ষককে বসানোর সিদ্ধান্তে। এবার এই গোটা প্রক্রিয়াটাকে দুদিক থেকে দেখা যেতে পারে। কেউ বলবেন একটা ঠিক আছে, প্রাথমিকভাবে ঠিকঠাক হচ্ছিল ব্যাপারটা, কিন্তু ওই 13 আর পরে 5, 18 জন এদের পাঠানোই হয়েছে গোটা প্রক্রিয়াটাকে গড়বড় করে দিয়ে বিশেষ স্বার্থ সিদ্ধি করার জন্য, একটা বিশেষ লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য। বলতে পারে তৃণমূল, বলছেও। আর বিজেপি বলছে এতদিন পর্যন্ত বিষয়গুলো ঠিকঠাক কিছুতেই হচ্ছিল না, কিন্তু এই পর্যবেক্ষকরা আসার পর এইবার গণ্ডগোলগুলো ধরা পড়তে শুরু করেছে ওস্তাদের মার শেষ রাতে। যদিও তার সঙ্গে তাদের মনে হচ্ছে যে আরও আগের থেকে এই পাল্টা মারের কাজটা শুরু হলে ভালো হতো, মানে ওস্তাদদের আরও আগে ওস্তাদি করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত ছিল। এবার কি ছিল, কি হলো, কে কি দায়িত্ব নিয়ে এসছেন, এই সমস্ত আলোচনাগুলো তো এই মুহূর্তে নিষ্প্রয়োজন, কারণ গোটা বিষয়টা এখন খাতায় কলমে হচ্ছে এবং গোটা প্রক্রিয়াটা খুব স্পষ্ট। এখানে এসআইআরের দিন বাড়েনি, এখানে 16 তারিখ, সামনের 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে এবং একই সঙ্গে কাদের নাম বাদ যাচ্ছে সেই তালিকা টানানো হবে এবং সেই সঙ্গে ভোটারদের বাড়ি বাড়ি চিঠি যেতে শুরু করবে কাদের কাদের শুনানিতে ডাকা হবে। এগুলো সব খাতায় কলমে হবে, একটা সিস্টেমে হবে। এবং এর উল্টো সিস্টেমটা কি,
যার যার সেই প্রক্রিয়াতে আপত্তি থাকবে তাকে ব্যক্তিগতভাবে প্রতিবাদ করতে হবে। অর্থাৎ ধরা যাক যাদের নামটা ওই তালিকায়, খসড়া তালিকায় রয়ে গেল যে আপনি থাকছেন স্যার, আপনি ভোটার, তারা ডেফিনেটলি ওখানে গিয়ে প্রতিবাদ করতে যাবেন না। তাহলে প্রতিবাদটা কারা করবেন? প্রতিবাদ করবেন তারাই যাদের ওই বাদের তালিকায় নাম রয়েছে বা যাদের শুনানিতে ডাকা হয়েছে। এবার প্রতিবাদ করা মানে কি? প্রতিবাদ মানে এক্ষেত্রে প্রমাণ। কমিশনকে হয় তাদের সন্দেহের, যাদের শুনানিতে ডাকা হয়েছে তার মানে কি আপনাদের ব্যাপারে কমিশনের সন্দেহ রয়েছে, সুতরাং আপনাদের সেই সন্দেহ নিরসন করতে হবে। কাগজপত্র, তথ্য প্রমাণগুলো নিয়ে যাবেন, সেগুলো নিয়ে গিয়ে প্রমাণ করে দেবেন যে যা ছিল সব ঠিকঠাক, আমি যথার্থ ভোটার এই রাজ্যে, তাহলে আপনি থাকবেন। আর যারা ওই বাদের তালিকায় রয়েছেন তাদের গিয়ে প্রমাণ করতে হবে কমিশন ভুল করেছে, তাদেরও নিজেদের প্রমাণ করে দিতে হবে তথ্য প্রমাণ দিয়ে ওটা কমিশনের ভুল, আসলে আমি এখানকার বৈধ ভোটার। মিটে গেল সবটা, কিন্তু খাতায় কলমে। এবং এর মাঝখানে দেখুন, যাতে ভুল ভ্রান্তি না থেকে থাকে, চেক, ক্রস চেকিং যে চলছে সেটা আমরা কমিশনের নির্দেশগুলো দেখে কিন্তু বুঝতে পারছি। রাজ্যে 1,67,00,000 ভোটারের তথ্য আরও একবার যাচাই করতে বলেছে কমিশন। আচ্ছা, ওই যে বিএলওরা আন্দোলন করছিলেন, চাপঠাপের কথা বলছিলেন, মানে আরও একবার তাদের যেতে ঠেতে হতে পারে, এইটা মাথায় রেখেই কি মানে আবার খাটনি, মহা মুশকিল। শেষ হইয়াও হইল না শেষ, বিএলওদের অবস্থা হচ্ছে সেই রকম এই এসআইআর নিয়ে। এবার বিএলওদের ওই 1,67,00,000 ভোটারের বাড়িতে গিয়ে কি করতে হবে? দেখতে হবে যা তথ্য তারা পেয়েছিলেন সেগুলো ঠিকঠাক পেয়েছিলেন কিনা, বা যে যে বিষয়গুলো সম্পর্কে সন্দেহ হচ্ছে সেই সন্দেহগুলো নিরসন করতে হবে। মানে আগের বার ওই চাপের কারণেই হোক, যে কারণেই হোক, তাড়াহুড়ো করার জন্যেই হোক, হয় তারা কিছু তুলতে ভুল করে থাকতে পারেন, অথবা কেউ এমন কোনো তথ্য দিয়ে থাকতে পারেন যেটা চেক করার মতো পরিস্থিতিতে তারা ছিলেন না। সেই জন্য এবার ঠান্ডা মাথায় তাদের যাচাই করে দেখতে হবে একটা একটা করে। আর বুঝতে পারছেন, যতই কমিশনের স্পেশাল পর্যবেক্ষক মুরুগানকে তৃণমূল ঘেরাও করুক, কমিশন যে চাপ নিচ্ছে না, বরং চাপ দেওয়ার থিওরিতে বিশ্বাস করছে, সেটা তো পরিষ্কার। কারণ অবজারভারদের জন্য কেন্দ্রীয় বাহিনীর দাবি তো আছেই, সেই সঙ্গে তাদের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়ার আবেদনও করা হয়েছে। মানে অন দ্য স্পট প্রয়োজনে গ্রেফতারের নির্দেশ যাতে পর্যবেক্ষক দিতে পারেন তার আর্জি জানিয়ে দিল্লিতে ওই কমিশনের দফতরে চিঠি পাঠানো হয়েছে। ফলতাতে তৃণমূলের লুচ্চারা ইতরামি করেছে, তার জন্য সেন্ট্রাল ফোর্স দরকার। সেন্ট্রাল ফোর্স দিয়ে এদেরকে ভালো করে যে ভাষায় কথা বললে এরা সন্তুষ্ট হয় সেই ভাষায় কথা বলা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতায় গণ আন্দোলন এবং উন্নয়ন এই দুটো ক্ষেত্রেই মহিলাদের উনি সবসময় বিশেষ গুরুত্ব দেন, মহিলাদের কথা আগে বলেন, মহিলাদের বিশেষ দায়িত্বের কথা বলেন। তা এখন যারা আসছে এগুলো সব হচ্ছে তৎকাল রাজনৈতিক পর্যটক। দেখুন, এই কমিশনের এই সমস্ত তথ্য প্রমাণ নির্দেশিকা এগুলো সামনে আসার পর থেকেই কিন্তু আবার আস্তে আস্তে এই অনুপ্রবেশকারী বাংলাদেশি এই তথ্যগুলো আবার জীবন্ত হয়ে উঠেছে। আবার তাদের নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে, একদম গোড়ার থেকে টান পড়েছে। সেই সীমান্ত পেরিয়ে যখন বাংলাদেশিরা এপারে এসেছিলেন সেই সময় থেকে কি করে এলেন? অনেকেই বলছেন কাঁটা তার নেই তাই আসছে, থাকলে কীভাবে ঢুকতে? এবার কাঁটা তার নেই এটা যেরকম বাস্তব, তেমনই কাঁটা তার থাকলেই কেউ আর অনুপ্রবেশ করবে না, এই ভাবনাটাও কি বাস্তব? কত রকমভাবেই তো হয়। কাঁটা তার না থাকলেও পাহারা তো আছে, বিএসএফ তো আছে, ওই জন্যই তৃণমূল তো সরাসরি বারবার বিএসএফের দিকে আঙুল তোলে। এটা তো ঘটনা, কোনো একটা গাফিলতি তো আছে, না হলে এত সহজে এত লোক ঢুকলো কেন? এটা ব্যাপারটা একটু ভেবে দেখার কিন্তু সময় এসছে। কাঁটা তার নেই সেটা কতটা? বুধবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে জানিয়েছেন দেশে 1,500 কিলোমিটারের বেশি কাঁটাতারহীন সীমান্তে কাঁটাতারের বেড়া লাগানো হয়ে গেছে। মানে কাজ 90% কমপ্লিট, বাকি কত? 10%। এবার 563 কিলোমিটারের মতো সেটা। এই 563 কিলোমিটারটা কোথায়? সেটা নাকি শুধু আমাদের বাংলাতেই। এবার অমিত শাহের অভিযোগ হচ্ছে বাংলার কারণেই, মানে এই রাজ্যের সরকারের অসহযোগিতার কারণেই
550 কিলোমিটারের বেশি অরক্ষিত রয়ে গেছে। মানে অনুপ্রবেশকারীর প্রবেশের দায়টা তিনি আবার বিএসএফের ঘাট থেকে সরিয়ে তৃণমূল সরকারের ঘাড়ে ঠেলেছেন। এবার অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রীর জায়গা থেকে সরিয়ে বিজেপি নেতা হিসেবে দেখুন, তার যেটা কাজ তিনি তাই করেছেন। বিজেপি সরকারের ঘাড় থেকে দায় সরিয়ে তৃণমূলের ঘাড়ে ছেড়েছেন। এবার তৃণমূল পাল্টা বলছে সীমান্তে কাঁটাতার দেওয়া আর সীমান্ত রক্ষা দুটোই কেন্দ্রের কাজ। তাহলে কাঁটাতার দেওয়াটা হয়নি কেন হচ্ছে না? এখানটাতেই আসল রাজনীতি লুকিয়ে। দেখুন, কাঁটাতার দেওয়া নিয়ে এই যে কেন্দ্র রাজ্য দোষারোপ পাল্টা দোষারোপ, এটা কতদিন ধরে চলছে বলুন তো? মনে আছে আপনাদের? মনে নেই, কারণ এটা দীর্ঘদিন ধরে চলছে। ওই অঙ্কে বলেন না, রেকারিং ডেসিবেলের মতো ওই পরপর আসতে থাকে, সেই রকম 0000000 এরকম ব্যাপার আর কি। পুরোটাই চলতে থাকবে, ঢ্যাডা ঢ্যাডা ঢ্যা, ওই সুকুমার রায় লিখেছিল। তো এই যে পারস্পরিক চাপানোতরের একটা বিরাট বড় ঐতিহ্য আমাদের রাজ্যটা বহন করে চলেছে, সেটা যদি এই সমস্যাটার সমাধান হয়ে যেত, চলতো। এই জন্যেই ইস্যুটাকে বাঁচিয়ে রাখা হয়েছে। কারণ ইস্যুটা যদি সলভ হয়ে যেত, মানে কাঁটাতারের বেড়া পড়ে যেত, অনুপ্রবেশ বন্ধ হয়ে যেত, তাহলে কি অনুপ্রবেশ নামক ইস্যুটা এ রাজ্যের রাজনীতিতে থাকতো না। আর রাজনীতিতে যদি ইস্যু না থাকে, তাহলে রাজনীতিকরা কী নিয়ে বসে থাকবে? দেখুন, কেন্দ্র যদি কাঁটাতার লাগাতে চায়, তাতে জমি দরকার, সেই জমি অধিগ্রহণ রাজ্যকে বাদ দেওয়া হবে না। কিন্তু দুটো সরকারই তো আমাদের দেশের, মানে একজন দেশের সরকার, আরেকজন অঙ্গরাজ্যের সরকার, একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, একে অন্যের পরিপূরক। তো দুজনে মিলে দেশের সুরক্ষার জন্য কাজ করব না বলার মতো জায়গায় তো কেউ নেই। কারণ আমাদের দেশের সুরক্ষায় জমি অধিগ্রহণের মতো বিষয়গুলো যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মেনেই করতে হবে, অথচ হচ্ছে না। জটের পরিস্থিতি সম্ভবত এখানেই তৈরি হয়েছে। দেখুন, দেশ যখন স্বাধীন হয়েছিল, তখন কিন্তু স্থায়ী কাঁটাতার লাগানোর বিরুদ্ধে ছিল ভারত। হ্যাঁ, গোড়ায় গলদ আপনারা বলতে পারেন এটার থেকে, কারণ জওয়াহরলাল নেহরু বলেছিলেন যে ইন্ডিয়া ডাজ নট বিলিভ ইন ওয়ালস বিটুইন দ্য নেইবার্স। ভারত নাকি প্রতিবেশীদের মধ্যে দেওয়াল তোলায় বিশ্বাস করে না। কিসে বিশ্বাস করে? আয় বাবা নিয়ে যায় এরকম আহ্বানের ইয়েতে বসুধৈব কুটুম্বকম হয়, বিশ্বের সমস্ত প্রান্তের মানুষজন আমার আত্মীয়, এটা আপনি ভাবতে পারেন। কিন্তু সব আত্মীয়রা যদি একসঙ্গে আপনার বাড়িতে নেমন্তন্ন খেতে চলে আসে, তাহলে যে আপনার হাঁড়ির হাল হবে সেটা হয়তো তখন বুঝতে পারেননি। সদ্য তো একটা রোমান্টিসিজম ছিল গোটা ব্যাপারটার মধ্যে। তখন ভারত প্রতিবেশী দেশের সীমান্তে স্থায়ী কাঁটাতার চায়নি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিষয়গুলো এমনভাবে বদলায় এবং এত অদ্ভুতভাবে বদলায়, সেটা আমরা এই ক্ষেত্রটায় অন্তত হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমার ধারণা নেহরু তিনি নিজেও যেখানেই থাকুন টের পেয়েছেন। তার ওই বিখ্যাত উক্তিটা 6 দশক পর্যন্ত বজায় ছিল, কিন্তু 71-এর যুদ্ধের পর স্থায়ী কাঁটাতার লাগানোর এই যে প্রয়োজনীয়তা, সেটা সবাই বুঝতে পেরেছিলেন। এবং অসম চুক্তির সময় তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, নেহরুর নাতি, তিনি কী বলেছিলেন কাঁটাতার দেওয়াটা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। মানে দাদুর থেকে নাতিতে ভাবনা কীরকম পুরো 180 ডিগ্রি ঘুরে গেল, বুঝতে পারছেন? তারপর থেকে ধাপে ধাপে কাঁটাতার লাগানো হয়েছে, পুরোটা এখনো হয়নি। কারণ ওই বললাম, রাজনীতি আসলে চাইছে সমস্যাটা জিইয়ে থাকুক, আর সেই কারণে কখনো জমি, কখনো মানুষের ঘাড়ে বন্দুক রাখা চলছে, কখনো কেন্দ্রের ঘাড়ে বন্দুক, কখনো রাজ্যের ঘাড়ে বন্দুক। কিন্তু সাধারণ মানুষ, তাদের কি অবস্থা? তাদের তো সেই অবস্থা যেটা তাদের চিরকাল হয়ে থাকে, দুরবস্থা। দেখুন, সাধারণ মানুষের মাঝখানে পড়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। জলপাইগুড়ি বলুন বা নদিয়ার সীমান্ত, সেখানে আমাদের ক্যামেরা গেছিল একটাই মাত্র কারণে। রাজনীতিকরা কি বলছেন আমরা জানি না, কিন্তু মানুষজন যারা এই সীমান্তবর্তী অঞ্চলে বসবাস করেন, তারা কি বলছেন সেটা তো জানার দরকার ছিল। অদ্ভুত ব্যাপার, তাদের কথাবার্তা যদি শোনেন তাহলে বুঝবেন এই জমিটা কোনো সমস্যাই নয়,
বরঞ্চ তারা যেচে জমি দিতে চাইছেন। বলছে জমি নাও, তার পরিবর্তে নিরাপত্তা দাও, এবং মনে রাখবেন এই নিরাপত্তাটা দেশের এবং দেশের মানুষের। অথচ মানুষের যে তাদের দাবিটা, সেটা যে এখানে কলকে পায় না, রাজনীতির কাছে যে তার কোনো গুরুত্ব নেই, তার প্রমাণ হচ্ছে ওই এত ইচ্ছে থাকা সত্ত্বেও, ইচ্ছুক লোক থাকা সত্ত্বেও এলাকাগুলোতে কাঁটাতার না থাকা। घुसपैठ हो रही है भारत बांग्लादेश की सीमा से। वहां पर कुल 2216 किलोमीटर बॉर्डर है। इसमें से 1653 किलोमीटर बॉर्डर बन चुकी है। अब 563 कहां बाकी रही है मान्यवर मालूम है? केवल और केवल एक राज्य बंगाल। শুধুমাত্র বাংলা, কাঁটাতার বাকি বাংলায়, তাই অনুপ্রবেশের দায়ও বাংলার। সংসদে তোপ দেখেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সীমান্তে কাঁটাতার, দায়িত্বটা ঠিক কার? দায়টাই বা কার? আপাতত দোষারোপ আর দূরভিসন্ধির জাঁতাকল। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর দুর্যোগের বার্তা, দূরভিসন্ধি। সীমান্তে কাঁটাতার প্রয়োজন, আর তার জন্য প্রয়োজন জমি। জমি দিচ্ছে না রাজ্য, রাজ্য বলছে জমিতে কাঁটাতার কেন্দ্রের হাতে, সীমান্তবর্তী মানুষের হাতে। নিরাপত্তার নামে পেন্সিল পড়ে থাকছে না তো? TV9 বাংলা পৌঁছে গিয়েছিল 2 সীমান্তবর্তী জেলায়, যেখানে কাঁটাতারহীন জমি রয়েছে। জলপাইগুড়িতে সীমান্ত এলাকা 120 কিলোমিটার, কাঁটাতারহীন জমি 18 কিলোমিটার। নদিয়ায় সীমান্ত এলাকা 89 কিলোমিটার, কাঁটাতারহীন জমি 27 কিলোমিটার। জলপাইগুড়ির দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা, গ্রামের মধ্যে দিয়ে যাতায়াত করতে করতে আপনিও বুঝতে পারবেন না কোনটা ভারত আর কোনটা বাংলাদেশ। গ্রামবাসীরা কি চাইছেন? তাঁরা কিন্তু ভীষণভাবে চাইছেন কাঁটাতার বসুক। এইটুকু কাজ গভর্নমেন্ট করছে না কেন, আমরা এটা তো সেইভাবে বলতে পারবো না। মাপ নিয়ে গেল, তখনও আমরা সবাই বলছি যে আমরা সই চাইছিল, আমরা তাও সই দিয়েছি। যদি আজকে তারকাটাবেড়া বর্ডারটা করা যায়, তাহলে আমরা যেমন সীমান্তের মানুষ সুরক্ষিত থাকব, তেমনি আমার দেশ সুরক্ষিত থাকবে। জলপাইগুড়ির মতো একই এলাকা নদিয়ার কৃষ্ণগঞ্জ, মাঝদিয়া, গেদে। কিছু অংশে কাঁটাতারের বেড়া রয়েছে, কিন্তু বেশিরভাগ অংশে নেই। অভিযোগ, এই সুযোগে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতে এসে লুটপাট চালাচ্ছে, চলছে চোরাচালান, অনুপ্রবেশ। এখানে স্থানীয়রা জমি দিতে রাজি, উল্টে কেন নেওয়া হচ্ছে না, এই প্রশ্নও তুলছেন স্থানীয়রা। এটা রাষ্ট্রীয় বিষয় না রাজ্যের বিষয়, সেটা কিন্তু আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়। সমস্যার সমাধান করতে পারে, তাহলে আমরা সুরক্ষিত থাকবো, আমাদের রাজ্য সুরক্ষিত থাকবে, আমাদের দেশ সুরক্ষিত থাকবে। এখনও তার কাটাবিহীন এলাকাতে আমরা নিরাপত্তাবিহীন অবস্থায় আছি। আসলে মানুষের কাঁধে বন্দুক রাখছে রাজনীতি, আসলে মানুষকে বোড়ে বানানো হচ্ছে। আসলে তৃণমূল, বিজেপি সব দলই জানে জমি বিষয়টা কতটা স্পর্শকাতর। সেটা অবশ্য 1.5 দশক আগে আমরাও দেখেছি। সিঙ্গুরের জমিতে লাভের ফসল দেখতে পেয়েছিল তৃণমূল, আর সিঙ্গুরে একটা সিঁড়ি দেখতে পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সিঁড়িতে উঠেই রাইটার্সে পৌঁছে গেছিলেন তিনি। একইভাবে নন্দীগ্রাম আন্দোলন বা রিজওয়ানুর রহমান কাণ্ডেও তো সিঁড়িটা দেখতে পেয়েছিল তৃণমূল। সিঁড়িটার প্রত্যেকটা ধাপে একজন করে মুখ বানানো হয়েছিল। মঞ্চ না থাকলে রাজনীতি প্রতীকী মুখ বানিয়ে ফেলে, একটু সময় নেয় না। সিঙ্গুরে সেই মুখ হয়েছিল বেচারাম মান্না আর রবীন্দ্রনাথ ভট্টাচার্যরা। বেচারাম ভেসে আছেন, কিন্তু রবীন্দ্রনাথ কেউ খোঁজ রাখেনি। একইভাবে রিজওয়ানুরের ভাই রুকবানুর রহমান আর নন্দীগ্রামের ফিরোজা বিবিদেরও মুখ করা হয়েছিল। ফিরোজা বিবি এবং রুকবানুররা বিধায়কও হয়েছিলেন। আজ রুকবানুর টিকে থাকলেও শহীদ জননী বলা ফিরোজা বিবির খবর কি সেইভাবে আছে? যে কৃষক আন্দোলনের দোহাই দিয়ে পরিবর্তন, সিঙ্গুরের সেই কৃষকরা শেষ পর্যন্ত কি পেলেন, বা নন্দীগ্রামই বা কী পেল, অথবা রিজওয়ানুরের ইনসাফ কোনো খবর পেয়েছেন? 1.5 দশক পরেও প্রশ্নগুলো কিন্তু প্রশ্নই থেকে গেছে। আর একইভাবে সন্দেশখালিতে লোকসভা ভোটের আগে একটা সিঁড়ি দেখতে পেয়েছিল বিজেপি। সেই জন্যই রেখা পাত্রকে ভোটে দাঁড় করানো হয়েছিল, রেখাকে মুখ বানানো হয়েছিল। না জিতলেও সন্দেশখালির রেখা পাত্র এখনও বিজেপি নেত্রী, কিন্তু সন্দেশখালির প্রতিবাদী মহিলারা ভিড় করে যারা রাস্তায় নেমেছিলেন, হাতে লাঠি ঝেঁটা যে যা পেয়েছিলেন সেই সব নিয়ে
প্রতিবাদে মুখর হয়েছিলেন। কেউ খোঁজ রাখে? কেউ রাখে না। আজ একইভাবে আরও দুপক্ষকে মুখ বা বোড়ে বানানোর চেষ্টা হচ্ছে। একদিকে দুজন মুসলিম প্যাটিস বিক্রেতা আর আরেকদিকে তিনজন হিন্দু বিজেপি সমর্থক। একদিকে অভিযোগকারী যাকে তৃণমূল আপন করে নিচ্ছে, আর আরেকদিকে অভিযুক্ত যাদের জামিনের পর বিজেপি ফুলমালায় সম্বর্ধনা দিচ্ছে। আসলে রাজনীতি নিজেদের স্বার্থে মুখ খুঁজছে, মুখ বানাতে চাইছে, সিঁড়ি বানাতে চাইছেও বলতে পারেন। দেখুন, ব্রিগেডে সেদিনের ঘটনার পর আরামবাগে নিজের বাড়িতে ফিরে গেছেন ওই প্যাটিস বিক্রেতা শেখ রিয়াজুল। সঙ্গে সঙ্গে তার বাড়িতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ছুটে গেছে। খোদ মুখ্যমন্ত্রী প্যাটিস বিক্রেতার পাশে দাঁড়িয়ে গেছেন। এরপর অভিযোগকারী রিয়াজুল বা অভিযুক্ত শ্রমিকরা যদি ভোটে দাঁড়িয়ে যান, অবাক হওয়ার কিছু নেই। কারণ মানুষকে বোড়ে বানানোটা রাজনীতি জলভাত করে ফেলেছে। এবার দেখুন, কে রাজনীতির বোড়ে হবেন, কে হবেন না, সেটা যার যার চয়েস। কিন্তু এটাও তো মনে রাখতে হবে, বহু সময় সাধারণ মানুষের হাতে কোনো চয়েস থাকে না। এটাই সব থেকে বড় সত্যি কথা। এবং দেখুন, সিঙ্গুরের মাস্টারমশাই বা শহীদ জননী ফিরোজা বিবি অথবা ওই বেচারা আম্মান্না যে সবাই হতে পারবেন এরমও তো না। কেউ কেউ তো আবার কুতুবউদ্দিন আনসারিও হয়ে যেতে পারেন। মনে আছে আপনাদের, গুজরাতের গোধরা পরবর্তী হিংসার মুখ হয়ে গেছিলেন কুতুবউদ্দিন আনসারি আর অশোক মোচি। আজ কুতুবউদ্দিন কোথায় আছেন কেউ জানেন? মানুষ বসে গেলে কত অসুবিধে। আমি একাই ঘরের ক্যান্টিনের আমি না খালে খেতে পারবে না, তাহলে পরিবারও তো খুব আতঙ্ক। হ্যাঁ, ছেলে পুলে আতঙ্ক তো হবেই। স্ত্রী কি ভয় খাচ্ছে? হ্যাঁ, পরে যদি স্টেবল ঝামেলা স্টেট হতে পারে, ওই ভেবে তো আমি ভয় লাগছে আমাকে। যদি ইনকেস যদি বেশি ঝামেলা করে, প্রশাসন যেটা ভালো বুঝবে সেটাই করবে। আর কি আতঙ্কিত মানে ভয়েই আছি যে ফের গেলে যদি কিছু হয় না হয়, এটা ভয় ভয় লাগছে। ওই ব্রিগেডে প্যাটিস বিক্রি করতে গিয়ে শেখ রিয়াজুল কি কখনো ভেবেছিলেন রাজনীতি তাকেই খাদ্য বানিয়ে নেবে? অথবা এই প্রসঙ্গটাও তো এখন আলোচনার মধ্যে থাকছে যে তাকে খাদ্য বানানোর জন্যই রাজনীতি ওখানে পাঠায় নিত সেদিন। প্রশ্ন হচ্ছে, আরামবাগের বাড়ির থেকে রিয়াজুল এবার কোথায় যাবেন? তাকে ময়দানে ফেরত আসতে দেখা যাবে নাকি রাজনীতির ময়দানে দেখা যাবে? যদি সেটা হয়, সেটা কতদিনের জন্য? কারণ আমরা তো দেখেছি রাজনীতির প্রিয় শখই হচ্ছে সাধারণ মানুষকে মুখ বানিয়ে একটা সময় নিংড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া। বিস্মৃতি, কমপ্লিট বিস্মৃতি। এই ধরনের মানুষগুলোর জন্যই তো রাজনীতি ওঁত পেতে বসে থাকে। দেখুন, রিয়াজুল যদি রাজনীতিতে আসেন তাহলে কোন পক্ষে যোগ দেবেন? বুঝতেই পারছেন, বিজেপি ছাড়া যে কোনো দিকে তিনি যেতে পারেন। তাই তো রাজনীতির এজেন্ট তার বাড়িতে পৌঁছে গেছে, সামনে ভোট আসছে তো। এবং বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রিয়াজুলের মতো একজন চরিত্রের বড্ড দরকার ছিল। রিয়াজুলকে কে ব্যবহার করবে সেটা এখনই বলছি না, বা রিয়াজুল রাজনীতির বোড়ে হবেনি সেটাও বলছি না। তবে রিয়াজুলকে কোথায় ব্যবহার করা যেতে পারে? অথবা কেউ কি ভেবেছিলেন যে রিয়াজুলকে ব্যবহার করতে গেলে রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি এই মুহূর্তে আরও উত্তপ্ত হতে পারে? গোটা বিষয়টার মধ্যে একটা স্ফুলিঙ্গ লুকিয়ে রয়েছে, যে স্ফুলিঙ্গটা আমাদের সামাজিক সুস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো সময় নষ্ট করে দিতে পারে। এই ধরনের বিষয়গুলো নিয়ে যত কম উচ্চাটন করা হয় ততই সমাজের পক্ষে ভালো। কেউ ভাবেনি, সবাই এ সমস্ত ভাবনার থেকে শত হস্ত দূরে। সুতরাং কোথায় কোথায় তাকে ব্যবহার করা যেতে পারে সেই সম্ভাবনাগুলোই খতিয়ে দেখা যাক। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে তৃণমূল আর আইএসএফ ছেড়ে মিমে যোগ দিয়েছেন 30 জন। রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী বিপ্লব মিত্রের ভোটার ছিলেন ওই 30 জন। তৃণমূলের যদিও দাবি তাদের কেউ পদত্যাগ করেনি, দলত্যাগ করেনি, সেটা যাই হোক, ওই 30 জনের পরিবার মিলিয়ে মিমের 150 থেকে 200টা ভোট নিশ্চিত যে হয়ে গেছে সেটা তো আমরা জানছি। আর কারো না কারো তার মানে ওই 150-200টা ভোট কমে গেছে, এটাও বুঝতে পারছি।
দেখুন এদিক ওদিক থেকে ওই 150টা করে ভোট নিয়ে মিম জিততে পারবেন, এটা পরিষ্কার। কিন্তু যার 150টা করে ভোট কমে যাচ্ছে সে তো হারতেও পারে। ওই বিধানসভার বিধায়ক তৃণমূলে বিপ্লব মিত্র, তিনি রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী। এবার মিম ওই এলাকার মুসলিমদের কি বুঝিয়েছে সে তো পরিষ্কার, অনুমান করেই নেওয়া যেতে পারে। মুসলিমদের ভোট নিয়ে তৃণমূল কোনো মুসলিমকে মন্ত্রী করেনি, কোনো এক বিপ্লব মিত্রকে বিধায়ক করা হয়েছে। এটা বলাটাই সব থেকে সোজা সবটা ভাবে, যে যেভাবে যে ভাষায় কথা বললে বোঝেন, রাজনীতি সেই ভাষাতেই কথা বলে, এবং সেটা তাদের কি হবে ভেবে কথা বলেন না, রাজনীতির কি হবে সেটা ভেবে কথা বলেন। সুতরাং এইটা মিম প্রচার করবে যে মুসলিমদের এখানে তেজপাতা হিসেবে ব্যবহার করা হয়েছে, তেজপাতা রান্নায় সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয়, যা খাওয়ার সময় আমরা ফেলে দিই। মিম এখন রাজ্যের মুসলিম প্রধান এলাকাগুলোতে প্রচার করছে যে মুসলিমরা কি তেজপাতা। মালদায় মিম তলায় তলায় অনেক দূর ছড়িয়ে গেছে। নওশাদ আব্বাসের ওই আইএসএফের নিজস্ব একটা প্রচার রয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিধানসভাগুলোর কয়েকটাতে মিম আর আইএসএফ যদি জিতেও যায় বিজেপির কোনো ক্ষতি নেই, কারণ ওগুলো তৃণমূলের হাতছাড়া হবে, এবং বেশিরভাগ বিধানসভায় ভোট ভাগাভাগি হলে বিজেপির লাভ। এবার মিমের আইএসএফের পাশাপাশি তৃতীয় শক্তির উদয় হয়েছে ভরতপুরের হুমায়ুন কবির। হুমায়ুনকে গত লোকসভা নির্বাচনে ভোট ভাগাভাগিতেই তৃণমূল ব্যবহার করেছিল। হুমায়ুন একটা সভায় 70-30-এর হিসেব দিয়েছিলেন, আর অধীর চৌধুরী দাবি করেছিলেন তৃণমূল হিন্দু প্রধান এলাকায় ওই উস্কানিমূলক ভাষণের প্রচার করে বিজেপিকে ভোট দিতে বলেছিল। এক্ষেত্রে বিজেপি ভোট কাটার একটা অংশ হয়ে গেছিল। হিন্দুদের একটা বড় অংশ বিজেপিকে ভোট দেয়, ফলে অধীরের হিন্দু ভোট ভাগ হয়ে যায় আর ইউসুফ পাঠান জিতে যান। এই অঙ্কটা সবাই কষে, এটা ভাববেন না সবাই নিজের ভোটটাই শুধু অটুট রাখার কথা ভাবে, অন্য দলের ভোট কাটার কথাটাও এটা কিন্তু একটা বড় অঙ্ক। এবার হুমায়ুন নিজের দল তৈরি করে সেই কাজটাই তৃণমূলের বিরুদ্ধে করবেন। মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার দুদিন পরে তিনি বাবরি মসজিদের অনুষ্ঠান করেছেন, আর নদিয়ায় নরেন্দ্র মোদীর সভার দুদিন পরে হুমায়ুন নিজের দল প্রকাশ্যে আনবেন। তারপর ভোট পর্যন্ত মানে উদ্যমটা তার কতটা টিকে থাকবে সেটা বলা যায় না। তবে এখন এই মুহূর্ত পর্যন্ত হুমায়ুনের মসজিদ ঘিরে কিন্তু উত্তেজনা চরমে। খেয়াল করে দেখুন, ওই এলাকা কোনো ধর্মীয় স্থান ছিল না। ওই জায়গাটা যেখানে এই মসজিদটা হওয়ার কথা ছিল তার সাথে কোনো ধর্মীয় ঘটনার বা ঐতিহ্য বা পরম্পরা কোনো কিছুর কোনো সম্পর্ক ছিল না। কিন্তু একটা সাধারণ জায়গাতে শুধু ওই ঘোষণার পরেই জুম্মার নামাজে নামাজ পড়তে বহু মানুষ ভিড় করে এসেছিলেন আজকে। এবার এই মিম, আইএসএফ আর হুমায়ুনের বিপরীতে সম্পূর্ণ নতুন মুখ হিসেবে রিয়াজুলকে মাঠে নামানো হতে পারে, যিনি সংখ্যালঘু এলাকায় গিয়ে বলবেন বিজেপি যদি আসে তাহলে কি বিপদ হতে পারে। তারা বলবেন বিজেপি আসল বিপদ, সাধারণ মানুষ যারা খেটে খান বিভিন্নভাবে এতদিন ধরে, তাদের জন্য আসল ক্ষতি হচ্ছে বিজেপি, আসল বিপদ বিজেপি। ফলে যে সংখ্যালঘু লোক তারা ভাগাভাগি হয়ে যেতে পারতেন আইএসএফ, মিম, হুমায়ুনের কল্যাণে, তারা যখন আলটিমেটলি নিজেদের জান মাল পেটের সমস্যা দেখবেন তখন আবার জোড়া লেগে যেতে পারেন। এবার রিয়াজুলকে তার মানে মুসলিম ভোটের আঠা হিসেবে কারা ব্যবহার করতে পারে সেটা আপনারাই ঠিক করে নিন। দেখুন করা হবেই, হচ্ছেই, এগুলো পরের প্রশ্ন, কিন্তু হওয়ার যে একটা প্রাথমিক উদ্যোগ দেখা গেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। তো এটা কিন্তু আমরা কোথাও দেখিনি সবার মধ্যে এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে সামান্যতম যে উত্তেজনা বা আলোচনা সেগুলোকে প্রশমিত করার কোনো চেষ্টা হচ্ছে, অথবা বিষয়টা এমন যে ছেড়ে দিলে আপসেই দুদিন পরে লোকে ভুলে যেত, সেই চেষ্টাটা হচ্ছে, বরঞ্চ খুঁচিয়ে গোটা বিষয়টাকে জ্বালিয়ে রাখার চেষ্টা হচ্ছে। তো আপাতত বিভাজনের বিরুদ্ধে উন্নয়নই হাতিয়ার করার কৌশল নিয়েছে রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায় 4 ডিসেম্বর সভা করে এসছেন, তারপর মুর্শিদাবাদে প্রশাসনিক তৎপরতাও বেড়ে গেছে অনেক, বিভিন্ন দফতরের আধিকারিকদের যাতায়াত বেড়েছে, জেলা শাসকদের সাথে রিভিউ মিটিং হচ্ছে। সত্যিই যদি পিছিয়ে থাকা মুর্শিদাবাদে সরকারের নজর পড়ে তাহলে কিন্তু ওই জেলার মানুষের চোখে
মসজিদের মাহাত্ম্য আরও বেড়ে যাবে। ফিতে কাটা হলো একদিকে মসজিদের, আর উন্নয়নে লাল ফিতের ফাঁস সব কাটা পড়ে গেল। এইটাও লোকের মনে হতে পারে যে এই মসজিদের এই উদ্যোগটা যদি না নেওয়া হতো তাহলে কি এই তৎপরতা দেখা যেত। এবার সেটা যদি কারোর মাথার মধ্যে ঢুকে যায় তাহলে এবার রাজ্যের অলিতে গলিতে মন্দির মসজিদের ফিতে কাটা হবে, এটাও বুঝতে পারছি। কারণ উন্নয়ন সেটা তো কোনায় কোনায় বকেয়া, আর রাজনীতি সেটা তো আজকে ধর্মের মোড়কে মোড়া। ঘটা করে হুমায়ুন কবিরের মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, মুর্শিদাবাদে গুরুত্ব দিয়ে বামেদের বাংলা বাঁচাও যাত্রা। লোকসভা ভোটে সংখ্যালঘু প্রভাবিত শামশেরগঞ্জ ফারাক্কায় কংগ্রেসের ভালো ফল। বিহার ভোটের ফল বেরোনোর পর এবেলা ওবেলা তৃণমূল থেকে মিমে যোগদান। বহরমপুরের রাম মন্দিরের ধাঁচে মন্দিরের শিলান্যাস। সংখ্যালঘু প্রভাবিত জেলায় নানাবিধ কারণে সময়টা ভালো যাচ্ছে না শাসক দলের। 26-এর কুরুক্ষেত্রের আগে নবাবের জেলায় ঝড়ঝাপটা সামলাতে তৃণমূল কি উন্নয়নের পথ ধরছে, এবং সেটা নানাবিধ প্যাঁচে পড়ে। বাবরি মসজিদের আবহে জেলা প্রশাসনের ব্যস্ততা তো সেদিকে ইঙ্গিত দিচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুর্শিদাবাদের সংখ্যালঘু উন্নয়নে 700 কোটি টাকা বরাদ্দ হয়েছে, যে অর্থে মাদ্রাসা শিক্ষা, স্কলারশিপ, হস্টেল ও ঋণের ব্যবস্থা হবে। এমনকি নতুন 1050 কিলোমিটার রাস্তার জন্য 554 কোটি টাকা বরাদ্দ হয়েছে। সংখ্যালঘু উন্নয়নে গুরুত্বের সঙ্গে চোখে পড়ছে শিল্প উদ্যোগ নিয়ে নড়াচড়া। কয়েক বছর আগে রেজিনগরে ঘটা করে তৈরি হয় শিল্প তালুক, আর রেজিনগর হুমায়ুন কবিরের গড় হিসেবে পরিচিত। যে দুটি কেন্দ্রে হুমায়ুন ভোটে দাঁড়াতে চাইছেন তার একটি রেজিনগর। সেখানে এই শিল্প সম্ভাবনা নিয়ে প্রশাসন ছুটছে। আমরা আশা রাখছি আরও বেশি ইন্ডাস্ট্রিজ মুর্শিদাবাদ জেলায় আসবে এবং মুর্শিদাবাদ জেলার যে আর্থিক ইকোনমিক এম্পাওয়ারমেন্ট সেটা আরও বেশি করে হবে। একদিকে পথে নামা, অন্যদিকে সংখ্যালঘুদের উন্নয়ন বোঝানো। এর জন্য সরকারি বৈঠকে ডাকা হয় ইমামদের। সেখানে ছিলেন সংখ্যালঘু মাদ্রাসা শিক্ষা দপ্তরের সচিব পিবি সেলিমও। নিশ্চিতভাবে আমরা মুর্শিদাবাদের মানুষ, আমরা বেশি চাই মুখ্যমন্ত্রীর কাছে, আমরা পাইও তা, যেহেতু এটা একটা পিছিয়ে পড়া জেলা ছিল। মুর্শিদাবাদ জেলায় মুসলিম ভোট প্রায় 65%। সেখানে 22টি আসনের মধ্যে 17টিতেই মুসলিমরা সংখ্যাগুরু। মুর্শিদাবাদের প্রশাসন হঠাৎ সক্রিয় হতে হুমায়ুনের বিদ্রুপ দেখ কেমন লাগে। বামেদের আবার দাবি এসব বাংলা বাঁচাও যাত্রার ফল। যে গিয়ে ঘুমাচ্ছিলেন এতদিন, শুধু লোকের সাথে মিথ্যাচার করছিলেন, ওই হুকের নাম বাবাজি হুমায়ুন কবিরের হুকে এখন সব সোজা হচ্ছে। বাংলা বাঁচাও যাত্রায় যখন সাড়া মিলছে গোটা রাজ্য জুড়ে, তখন বামাতঙ্ক হয়েছে। সেই জন্য এসব নিয়ে মানুষের মনটাকে একটু ঘুরিয়ে দেওয়া, ডাইভার্ট করা। কোন গুতোয় প্রশাসন সংখ্যালঘু ভোট ব্যাংকের সিঁড়ি খুঁজছে তা নিয়ে তর্ক থাকবে, কিন্তু মেরুকরণের চেষ্টা যেখানে পুরোদমে, সেই মুর্শিদাবাদে প্রশাসনের উদ্দেশ্যে কারো কারো প্রশ্ন, এতদিন কোথায় ছিলে? এখন 2011 সালে মুর্শিদাবাদে মুসলিম ছিলেন 66% বেশি। আগামী জনমত সমীক্ষায় শতকরা হারটা আরও বাড়তে পারে। এরকম জেলায় 2021-এ 2টো বিধানসভা আসন জিতে নিয়েছে বিজেপি। একেবারে নিখুঁত মেরুকরণ না হলে এটা কিন্তু সম্ভব নয়। মুসলিমরা বিজেপিকে ভোট দেন না, তাহলে গত লোকসভা নির্বাচনে বিজেপিকে শুধু হিন্দুরাই ভোট দিয়েছেন। তার মানে রাজ্যের মোট হিন্দু ভোটের 55% বিজেপি পেয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় 200-র ওপর আসন জিতেছেন, কিন্তু হিন্দুদের অর্ধেকের বেশি বিজেপিকে অগ্রাধিকার দিচ্ছে। এবার বিজেপি যদি হিন্দু ভোট আর 10% বাড়াতে পারে তাহলেই পালাবদল হয়ে যেতে পারে। এই হিসেবটা মাথায় ঢোকার পরেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলতে শুরু করেছেন যে হিন্দু ভোট জমাট বাঁধা আটকাতেই জগন্নাথ মন্দির, মহাকাল মন্দির তৈরি করা হচ্ছে। মুশকিল হচ্ছে, উদ্দেশ্য সেটা হতে পারে, কিন্তু ধর্মের খেলাটা খুব কঠিন, ব্যালেন্স করে খেলতে হয়। কম খেললেও বিজেপি কিন্তু বাজি মেরে দেবে, আর বেশি খেললে দেখা যাবে যে এমন ধর্মের জোয়ার বইল বিজেপি সব ভাসিয়ে নিয়ে চলে গেল। অথবা উল্টো দিকের যারা এক কাট্টা হয়ে পাশে ছিল, সেই সংখ্যালঘু ভোটের মধ্যে কোথাও গিয়ে একটা ফাটল তৈরি হয়ে গেল, অবিশ্বাস তৈরি হলো। গীতা পাঠের অনুষ্ঠানটা সেই জন্যেই এড়িয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকরা প্রশ্ন করায় নিজেই জানিয়েছিলেন যে বিজেপির অনুষ্ঠানে তিনি কি করে যেতেন। এটাকে বিজেপির অনুষ্ঠান বলে দেখে দিলে তার ওখানে না যাওয়ার
কথাটা ব্যাখ্যা করাটা সহজ হয়, এটা ঘটনা। এবার মজার ব্যাপার হচ্ছে সংখ্যালঘু ভোট পেতে বিজেপি বিরোধীরা টানা হিন্দুত্ববাদী রাজনীতিকে আক্রমণ করে গেছেন। তাতে কিন্তু আবার উল্টো দিকে বিজেপির গায়ে হিন্দুত্বের জামাটা একদম এঁটে বসে গেছে। কোনো হিন্দু অনুষ্ঠান করলেই সেটা কিন্তু অটোমেটিক্যালি বিজেপির খাতায় জমা পড়ে যাচ্ছে। খেয়াল করে দেখুন, ব্রিগেডে গীতা পাঠের পাল্টা হিসেবে লক্ষ কণ্ঠে হরিনাম সংকীর্তনের ডাক দিয়েছিল সারা ভারত মতুয়া মহাসংঘের গোসাই পরিষদের সভাপতি নান্টু হালদার। অরাজনৈতিক অনুষ্ঠান, কিন্তু ঘোষিত উপলক্ষ্য ছিল এসআইআর তালিকার থেকে যেন নাম না বাদ যায় মতুয়াদের। এবার মন্টু হালদার জানিয়েছেন যে হরিনাম সংকীর্তনের নেত্রী তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর স্বয়ং, কিন্তু ঘোষণার পর নিজেই বিপদে পড়ে গেছেন। তাকে বহিষ্কারের ঘোষণা করেছেন মমতা বালা ঠাকুর। নান্টু হালদার মমতা বালাকে হরিনাম সংকীর্তনের উদ্যোক্তা বলেছিলেন, আর মমতা বালা দাবি করছেন কাউকে কিছু না বলে নান্টু হালদার নিজেই একথা করে বলে দিয়েছেন। বোঝো ঠেলা, হরিনাম সংকীর্তনে বিজেপিরই শেষ পর্যন্ত সুবিধা হয়ে যেতে পারে, এটা ধরে নিয়েই কি পিছিয়ে আসা হলো, নাকি নান্টু হালদার অন্যের হাতে তামাক খেয়ে এই উদ্যোগ নিয়েছিলেন? সব সম্ভব রাজনীতিতে, কিন্তু কোনটা ঠিক সেটা জানা যাবে না। তবে ধর্মের খেলাটা যে বেশ কঠিন এবং প্রতি মুহূর্তেই হিসেব যে চলতেই থাকবে, এবং আলটিমেটলি এটাই বোঝা যাবে যে ধর্মের খেলা খেলতে যাওয়া মানেই বাঘের পিঠে চাপা, সেটা কি রাজনৈতিক নেতারা টের পাচ্ছেন না? এটাই হচ্ছে মাঝে মধ্যে আমাদের মজা পাওয়ার সময়।